আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছে আমি পারভিন মিতু। রাজধানীর উত্তরা থেকে কমলাপুর যেতে আরো 1 বছর অপেক্ষা করতে হবে মেট্রো রেলের যাত্রীদের। এমআরটি লাইন 1-এর 12টি প্যাকেজের 11টি টেন্ডার প্রক্রিয়ায় আছে, আর এমআরটি লাইন 5-এর ডিপোর কাজ চলমান থাকলেও একটি টেন্ডারে অতিরিক্ত মূল্য থাকায় তা বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বান করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, মেগা প্রজেক্টের নামে হয়েছে আনাড়িপনার উন্নয়ন। মেট্রো রেল নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন নাজবুল হোসেন সাইমন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো রেল চালুর কথা ছিল আগামী মাসে, কিন্তু ঠিকাদারদের বেশি দর প্রস্তাবের কারণে এই 1.25 কিলোমিটার পথ চালু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অংশে পিলারের কাজ প্রায় শেষ, চলছে লাইন বসানো, আর কমলাপুরে শেষ পর্যায়ে স্টেশনের অবকাঠামো নির্মাণ। সাভারের হেমায়েতপুরের বিশাল এলাকা নিয়ে তৈরি হচ্ছে এমআরটি লাইন 5-এর ডিপো। এর মধ্যে দৃশ্যমান হয়েছে কয়েকটি স্থাপনা, শেষ হয়েছে ভূমি অধিগ্রহণও। এই অংশে স্টেশন ও লাইন মাটির নিচে হয়, এর মধ্যে শুরু হয়েছে ইউটিলিটি লাইন সরানোর কাজ। বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল অংশ নিয়ে এমআরটি লাইন 1। পূর্বাচলের পিতলগঞ্জে ভূমি অধিগ্রহণ শেষে চলছে ডিপো নির্মাণের কাজ। এই লাইনেও সড়কের নিচ থেকে সরানো হচ্ছে ইউটিলিটি লাইন। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, খরচ কমাতে কয়েকটি টেন্ডার বাতিল করে নতুনভাবে আহ্বান করা হয়েছে। এমআরটি 1 প্রায় ডিপোর রিক্লেমেশন 100% হয়ে গেছে, প্রায় অ্যাবাউট টু টেকিং ওভার ফ্রম দ্য কন্ট্রাক্টর। কিছু খালি আমরা কস্ট অপটিমাইজেশন করতেছি, তারপর ডিজাইন অল্টারনেটিভ ডিজাইন যদি করা যায় যেটা খরচ কম হবে ওটা চেষ্টা করতেছি। আমরা প্রতি সপ্তাহে আমরা ওখানে মিটিং করতেছি, তারপর মনিটর হচ্ছে এবং ওদের কন্ট্রোলিংও হচ্ছে। কিছু কিছু জায়গায় একটু ল্যাপস আছে, বাট উইদিন কন্ট্রোলে আছে এখনো। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মেগা প্রজেক্টে জনগণের উপকার কম হবে। মেট্রো যেহেতু হয়ে গেছে, কত বছরে তার প্রিন্সিপাল মানি অ্যালং উইথ ইন্টারেস্ট পে করতে পারবে, আর তার পরের প্রকল্পগুলি 50,000 কোটি টাকার তো নিচে নাই, এবং তাদের মেইনটেনেন্স খরচ কিন্তু এর থেকে আরও বেশি হবে টানেল যদি থাকে। আমি ফেয়ার থেকে কোনো দিন মেট্রোকে বলা হয় মাস ট্রান্সপোর্টেশন, র্যাপিড ট্রান্সপোর্টেশন। মাস মানে কি? আম জনতার হবে। আমি তো ফেয়ার বানিয়ে আমি মিডিল ক্লাসের, আপার মিডিল ক্লাসের জন্য দিতে পারবো না। এইটা আম জনতার হতে হলে পুরো পৃথিবীতে সাশ্রয়ী মূল্যে তৈরি করে, ইভেন স্টেশনগুলির উপরে সোলার এনার্জি দিয়ে দেয়, ডেপোতে সোলার এনার্জি দিয়ে দেয়। এনার্জিটা আমি ডেস্কোর থেকে নিব না, আমি জেনারেট করব। তার মানে কনস্ট্রাকশন খরচ কম হবে এবং বিদ্যুতের কনজামশনের আমি এটাকে সেটব্যাক দেব। আমার ইনকাম হবে সোলার থেকে, এবং আমি কমার্শিয়াল ডেভেলপমেন্ট করে নন অপারেশনাল ক্যাশ ইনজেকশন করব, কিন্তু আমি ফেয়ার বাড়াবো না। এই যে কৌশলগুলি কোনোটাই কাজে লাগানো হয় না। আমি বলবো আনাড়িপনার একটা উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের চলাচলের মাধ্যম এই মেট্রো রেল প্রকল্পকে ব্যয় কমিয়ে জনবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাটডাউন কর্মসূচির কারণে সব পরীক্ষা বন্ধ রয়েছে। 3 দফা দাবিতে বুধবার শাহবাগ মোড়ে অবরোধের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তাদের উপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে, এতে অনেক শিক্ষার্থী আহত হন। এরপর থেকে চলছে শাটডাউন কর্মসূচি। ডাকসু ভোটের প্রচারে দুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসন, শিক্ষার মান সহ নানা সমস্যা সমাধানে ভোট প্রার্থনা করছে প্রার্থীরা। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করছে প্রায় সব প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হতে পারে বলে জানিয়েছেন ডাকসুর রিটার্নিং কর্মকর্তা। এদিকে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের
প্রার্থীদের চূড়ান্ত তালিকা আজ বিকেলে প্রকাশ করবে জাকসু নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ও হল সংসদে মোট 740টি মনোনয়নপত্র জমা পড়েছে। ভোট অনুষ্ঠিত হবে 11 সেপ্টেম্বর। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর ভোট, মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ 31 আগস্ট। চট্টগ্রামেও বইছে চাকসু নির্বাচনের হাওয়া। বরিশালে গেল এক বছরে প্রায় 6টি ককটেল ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হলেও কোনো ভূমিকা পালন করতে পারেনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ। একই অবস্থা বরিশাল জেলা পুলিশেরও। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসার পরেই মূলত শনাক্ত করা হয় বোমা সাদৃশ্য বস্তুটির, আর ধ্বংসের ক্ষেত্রেও তাদের প্রয়োজন হয়। ফলে জনমনে থাকে আতঙ্ক। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। বরিশাল জেলা ও মহানগর ছাড়াও গোটা বরিশাল অঞ্চলে নেই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বোম ডিসপোজাল ইউনিট। গেল এক বছরে বরিশালে বেশ কয়েকটি বোমার সদৃশ বস্তু পাওয়া গেলেও উদ্ধার ও নিষ্ক্রিয়তার জন্য ঢাকা কেন্দ্রিক অপেক্ষায় থাকতে হয়েছিল গোটা আইন শৃঙ্খলা বাহিনীকে। গেল বছরের নির্বাচনের পর বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান সহ বাজারগুলো থেকে উদ্ধার করা হয়েছে এই বোমা সদৃশ বস্তুগুলো, আর এই বোমাগুলো উদ্ধার করতে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। বিষয়টি স্বীকার করে পুলিশ সদর দপ্তরে আবেদন করার কথা জানালেন নগর পুলিশের এই কর্মকর্তা। গত এই যে 10 মাস তো একটা টালমাটাল মধ্যে আবার চলছে, তো এখন আশা করি যে হয়তো এই কার্যক্রম শুরু হবে এবং আমরা হয়তো অচিরেই পেয়ে যাবো বোম ডিসপোজাল। এখন আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ঢাকা থেকে টিম আনতে হবে, আমাদের পুলিশের টিম। এছাড়া আমরা যদি আর্মিদের কাছে হেল্প নিতে পারি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপের কথা জানান বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম। বোম ডিসপোজাল ইউনিট নাই আমাদের, তবে এই ব্যাপারে কার্যক্রম চলছে, কারণ একটা বড় ইউনিট বরিশাল রেঞ্জ, আমার সাথে মেট্রো পুলিশ রয়েছে, তো এটা আমরা চেষ্টা করছি। আবরার মাহি, আরটিভি। রাজধানী বাজারে সবজি সহ সব পণ্যের আকাশচুম্বী দামে দিশেহারা সাধারণ ক্রেতা। টানা বৃষ্টিতে ফসল নষ্ট, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে জানায় বিক্রেতারা। বেগুন, ডিম, মুরগি, ডাল, আটা সহ প্রায় ঊর্ধ্বমুখী সব পণ্য বাজারে 80 টাকার নিচে মিলছে না। কোনো সবজি বেগুনের দর ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। ছোট দানার মসুর ডালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি, ফলে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রায় সব পণ্য। এমন অবস্থায় বাজার তদারকিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় ভোক্তারা। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে কোন কোন পণ্যের দাম বেশি বেড়েছে, বিক্রেতারা কি বলছেন এই দর বাড়ার পেছনের কারণ হিসেবে? মিতু, কারণ বাজারে আজকের বাজার সবজি বাজারে ঘুরে যেটি দেখা গিয়েছে, সবজি বাজারে দুই একটি সবজির গত সপ্তাহের তুলনায় 2-1 টাকা কমেছে। বিশেষভাবে বেগুন 200 টাকা থেকে আজকের বাজারে বিক্রি হচ্ছে কালো বেগুন 180 টাকা, এবং সেটি সাদা বেগুন সেটি 140 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, এবং সবচাইতে নিম্ন যে দামটি রয়েছে যে সবজিটি সেটি হচ্ছে পেঁপে, যেটি 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা মাছ মাংসের বাজারে ঘুরে যেটি দেখা গিয়েছে, ব্রয়লার মুরগি 70 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু হচ্ছে বিশেষভাবে পটল 70 টাকা কেজি, করলা 160 টাকা কেজি, ঢেঁড়স 70 টাকা। এছাড়াও যেই বিশেষভাবে শীতকালীন যে সবজি, বিশেষভাবে টমেটো 170 টাকা কেজি, লাউ 70 টাকা পিস। এছাড়াও যেই ঢেঁড়স 70 টাকা কেজি, কচু 160 টাকা কেজি রয়েছে। এছাড়াও ভেন্ডি 70 টাকা। এছাড়াও কিন্তু যেই ডালের বাজারে দাম বেড়েছে, ডাল ছোট দানার যে ডালটি সেটির কিন্তু দাম বেড়ে 150 থেকে 60 টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও
চালের বাজারে যেটি ঘুরে দেখা গিয়েছে, চালের বাজারে আটাশ চাল 50 থেকে 60 টাকা দরে বিক্রি হয়েছে, নাজির চাল 150 টাকা দরে বিক্রি হয়েছে, জিরা চাল যেটি সেটি 80 থেকে 90 টাকা দরে বিক্রি হয়েছে এবং চিনি আতবে চালে 10 টাকা বেড়ে প্রতি কেজি 120 টাকা দরে বিক্রি হয়েছে। কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মিতু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভারত থেকে আসা পানির ঢল ও টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের ও বসতভিটা। উপজেলার 11টি ইউনিয়নে খোলা হয়েছে দুর্যোগ কেন্দ্র। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। যশোরের বেনাপোল, রঘুনাথপুর, ঘিবা, সর্বাংহদা, কাইবা, টেংমারি, গোগা ও রুদ্রপুর সহ প্লাবিত হয়েছে উপজেলার অর্ধশতাধিক গ্রাম। পানি না নামায় নষ্ট হয়েছে কয়েক হেক্টর জমির আউশ ধানের চারা, ভেসে গেছে পুকুরের মাছ, ভেঙে পড়েছে স্যানিটাইজেশন ব্যবস্থা। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় বন্ধ পাঠদান। দুর্যোগ কবলিত এলাকায় হটলাইন চালু করা হলেও ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমাদেরকেও কোনো খোঁজ খবর নেয় না, আমরা অনেক কষ্ট আছি, বাড়ি বেসা নিয়ে পানির থেকে বাইরে বেরোতেও পারে না। এক জায়গায় ঘরমার সব বুড়ে গেছে, তারা সবাই ঘর ছিঁড়ি তফাৎ চলেও গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের কিছু জায়গায় অতি বৃষ্টির কারণে আমাদের আউশ ধানের এবং সবজির কিছু জমি আক্রান্ত হয়েছে। আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছি এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুতই সরকার সহায়তা করবে, এমনটাই চাওয়া এসব এলাকার হাজারো কৃষকের। সাকিব আল হাসান, RTV। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতি বর্ষণে পানিবন্ধী বেড়ি বাঁধের ভেতরের 10টি গ্রামের প্রায় 30,000 মানুষ আর বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে পানি দূষিত হয়ে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বসতবাড়িতে পানি প্রবেশ করায় অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে অনেকে। দ্রুত এ সমস্যা থেকে মুক্তি চান তারা। সোনারগাঁও সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল কয়েকদিনে টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভাড়গাঁও, বাটপাড়া, কাজীপাড়া, দরগাবাড়ি, খিদিরপুর সহ প্রায় 10 গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। বেড়িবাঁধের ভেতরে পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান। পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় গেল কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম আসলেই এই অবস্থার সৃষ্টি হয় বলে জানান ভুক্তভোগীরা। ঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা হাটের বাজারে যেতে পারি না, অনেক কষ্ট চলাফেরার। আমরা এই পানিতে চলতে পারতাছি না, পানির লাগে আমরা অনেক সমস্যা হইতাছে। রাস্তাঘাট বালা না, ঘরের ভিতরে পানি, হাফের জ্বালায় থাকতাম পারি না ঘরের ভিতরে। রূপগঞ্জের যে ডাইংয়ের পানিগুলো ফ্যাক্টরির, এই পানিগুলোই এই সাইড দিয়ে ছাড়ে, আর এই ডাইংয়ের পানিগুলো বৃষ্টির পানির সাথে একত্রিত হইয়া এলাকার মানুষের ক্ষতি হয়। 4 সপ্তাহ 1 মাস ধরে পানি হইতেছে। দ্রুত পাম্প বসানোর মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেওয়ার কথা বললেন এই উপজেলা কর্মকর্তা। প্রতি বছরই যেহেতু এই ধরনের পানিবন্দী অবস্থা তৈরি হয়, সে কারণে আমরা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা উপজেলা ডেভেলপমেন্ট ফান্ড থেকে 2টি পাম্প কেনার উদ্যোগ নিয়েছি। খুব শীঘ্রই আমরা 2টি পাম্প কিনে সেখানে ইনস্টল করা হবে। আশা করি কিছুদিনের মধ্যেই পানিবন্দী দশা মুক্ত হবে, জনদুর্ভোগ কমে যাবে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করে এলাকাবাসীকে পানি মুক্ত করবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত পাবনার হরিজন সম্প্রদায়। কলোনির 81টি কক্ষে বাস করেন প্রায় 2000 নারী পুরুষ। পয় নিষ্কাশনের জন্য রয়েছে মাত্র 5টি ল্যাট্রিন, পাশেই ময়লার ভাগাড়। নিয়মিত পরিষ্কার করে না পৌরসভা। আবাসন সংকট ও স্বাস্থ্য ঝুঁকিতে মানবেতর জীবনযাপন করছে সম্প্রদায়টির লোকজন। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুরে 80-র দশকে হরিজন সম্প্রদায়ের 600 লোকের বসবাসের জন্য 81টি কক্ষ বিশিষ্ট একটি কলোনি তৈরি করেন তৎকালীন সরকার। প্রায় 50 বছরে এই কলোনির বাসিন্দা বেড়েছে 3 গুণেরও বেশি, কিন্তু বাড়েনি বাসস্থানসহ কলোনির জায়গা। কলোনির 81টি কক্ষে গাদাগাদি করে বসবাস করছেন অন্তত 2000 নারী পুরুষ। বাবা মা, স্ত্রী, সন্তানসহ একটি মাত্র কক্ষে বাস করছেন অন্তত 70টি পরিবার।
এক একটা পরিবারে 3-4টা করে ফ্যামিলি, জনসংখ্যা 11টা 12টা করে এক একটা ফ্যামিলিতে। বাইরে বাড়াতেই পারি না, এমন অবস্থা, ড্রেনের পানি মানে বাইরের ময়লা আবর্জনা সব ভরে যায়। 2000 মানুষের জন্য কলোনিতে রাখা হয়েছে 5টি ল্যাট্রিন, পাশেই ময়লার ভাগাড়। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত পরিষ্কার করেন না বলে অভিযোগ বাসিন্দাদের। আমরা বহুত দিন ধরে এই মেয়র সাহেবকে বলেছি যে আমাদের ল্যাট্রিনের ব্যবস্থা করে দিন, আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিন। আমাদের এখানে বারে বারে কিন্তু হুমকি দেয় কারেন্ট কেটে দিব, তাহলে আমরা 60 টাকার হাজিরা নিয়ে আমরা মিটার কোথায় বসাবো? দেশের নাগরিক হিসেবে স্বাস্থ্য, বাসস্থান ও চাকরির অধিকার থাকলেও হরিজন সম্প্রদায়ের ক্ষেত্রে এর উদাহরণ মেলা ভার। লেখাপড়া করেও আমাদের হরিজনদের অগ্রাধিকারে চাকরি পাচ্ছে না, আমাদের যে একটা কোঠা ছিল সে কোঠাটাও আমরা এখন পাচ্ছি না। সম্প্রদায়টির নানা সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস জেলা প্রশাসকের। তাদের জীবন মান উন্নয়নের জন্য যদি তারা খুব মানবেতর জীবনযাপন করে বা তাদের স্যানিটেশনের সমস্যা বা পরিষ্কার পরিচ্ছন্ন তার ঘাটতি রয়ে থাকে, সরেজমিনে পরিদর্শন করে এটাও আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। সরকারের সুদৃষ্টি কামনা পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর। সাকিব আল হাসান, RTV। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনরায় $31 বিলিয়ন ছাড়িয়েছে, যা প্রবাসী আয়, রপ্তানি আয় বৃদ্ধি ও আন্তর্জাতিক ঋণ সহায়তার কারণে সম্ভব হয়েছে। বুধবার গ্রস রিজার্ভ ছিল $31.33 বিলিয়ন, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নিয়ম অনুযায়ী $26.31 বিলিয়ন। গত জুলাইয়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে $202 কোটি পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে গিয়েছিল। ব্যবহারযোগ্য রিজার্ভ $20 বিলিয়ন উপরে, যা দেশের আমদানি ব্যয়ের 3 মাসের বেশি মেটাতে সক্ষম। এতে অর্থনৈতিক স্থিতিশীলতার ইতিবাচক সংকেত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক উত্তেজনার মধ্যেই 7 বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে যোগ দেবেন তিনি। মোদী ছাড়াও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। এদিকে ট্রাম্প প্রশাসনের ধার্যকৃত অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকালে লেনদেনের শুরুতেই সেন্সেক্সের সূচক নেমে এসে দাঁড়ায় 508 পয়েন্টে। একই সময়ে নিফটির সূচক কমে দাঁড়িয়েছিল 157 পয়েন্টে। এছাড়া ধস নামে প্রায় সব কোম্পানির শেয়ারের দামে। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির বর্তমান সশস্ত্র গ্যাং সদস্যদের অর্ধেকই শিশু। চলতি বছর এসব সন্ত্রাসী সংগঠনের শিশুদের নিয়োগ ও অংশগ্রহণ 700 ভাগ পর্যন্ত বেড়েছে। এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেছেন জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল। তিনি জানান, সরাসরি সশস্ত্র সংঘাতের পাঠানোর পাশাপাশি শিশুদের মাদক ও অস্ত্র চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করছে এসব গ্যাং। গেল বছর হাইতিতে শিশুদের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে 2000-এরও বেশি। ধাপে ধাপে গাজা উপত্যকার পুরোটাই দখলে নেবে ইসরায়েল। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ইসরায়েলের এই লক্ষ্য বাস্তবায়ন হতে পারে। বৃহস্পতিবার এমন হুমকি দিয়েছেন দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টাররিচ। তিনি বলেন, হামাস অস্ত্র ফেলে দিয়ে সকল জিম্মিকে মুক্তি না দিলে প্রথম 4 সপ্তাহে গাজার 4টি অংশ দখল করে নেবে তেল আবিব। এদিকে সশস্ত্র গাজা দখল করতে ইতোমধ্যেই পুনর্মাত্রায় ধ্বংস ও হত্যাযজ্ঞে নেমেছে দেশটির সেনারা। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে এসে নিহত হয়েছে 19 জন। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। চলতি আসরে এর আগে ভুটানের বিপক্ষে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। এই ম্যাচেও জয়ের ধারাটা ধরে রেখে শিরোপার দৌড়ে টিকে থাকতে চায় প্রীতি অর্পিতারা। অন্যদিকে আগের ম্যাচে হারের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে জয়ের ছন্দে ফিরতে চায় স্বাগতিকরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।